আজকের ভিডিওটা শুরু করছি তাকে স্মরণ করে, যাকে বলা হয় গুরুর গুরু, অর্থাৎ যার এই সংসারে যখন প্রথম চোখ খুলি আমরা, যার মুখটা প্রথম দেখি, যার আঙুল ধরে আমরা হাঁটতে শিখি, হামাগুড়ি দিই, আমরা যাকে দেখে সমস্ত বিশ্বের ভালো মন্দর বিচার বিবেচনা করতে পারি, তার চোখের দৃষ্টিতে আমরা জগৎটাকে দেখি, সেই গুরুর গুরু হচ্ছে মা। আজকে মাদার্স ডে, প্রত্যেকটা মাকে স্মরণ করে, তাদের প্রত্যেকটা মাকে শ্রদ্ধা জানিয়ে এবং নিজের মাকে স্মরণ করে আজকে এই ভিডিওটা শুরু করতে চলেছে। ভিডিওর মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে, সবসময় যেটা সকলের মধ্যে টেনশন থাকে, যে পোর্টফোলিও যে স্টকগুলো কিনে রেখেছি স্যার, সেই স্টকগুলোর মধ্যে কোনো ফ্রড স্টক নেই তো, কোনো স্ক্যাম স্টক নেই তো, যে স্টকটা আমার কষ্টার্জিত পয়সা যেগুলো তিল তিল করে জমিয়ে এই একটা স্বপ্ন দেখেছিলাম, সেই তার মধ্যে যদি একটা স্টক থেকে যায়, এই স্টকগুলো, যে স্টকটা যদি, তাহলে তো সব শেষ হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটার মধ্যে আমরা দারুণভাবে আলোচনা করব এমন কিছু প্যারামিটারকে যেটা দেখে আইডেন্টিফাই করা যায়, হাউ টু আইডেন্টিফাই ফ্রড অর স্ক্যাম কোম্পানি। আমরা জানি রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ডেট টু ইকুইটি রেশিও, আদার্স, প্রমোটার হোল্ডিং, এই সমস্ত কিছু দেখে আমরা একটা পার্টিকুলার কোম্পানির সিচুয়েশন বুঝতে পারি। কিন্তু আমি যদি বলি এই সব ফান্ডামেন্টাল জানা সত্ত্বেও আমরা আইডেন্টিফাই করতে ফেল হয়েছি বহুবার, যে দুটো কারণের জন্য আজকে সেই মারাত্মক দুটো ট্রিক্স আমি দিতে চলেছি, যেটাকে বলা হয় ব্রহ্মাস্ত্র, সেটা তোমাদের কাছে ওপেন করতে চলেছি, যার মাধ্যমে যে কোনো স্টকই হোক না কেন এই দুটো ট্র্যাপের মধ্যে থেকে পড়তে বাধ্য হতে হবে। এবং এই ট্র্যাপ দুটো জানতে পারলে আলটিমেটলি তোমার কাছে কোনো পার্টিকুলার স্টকের মধ্যে কোনো স্ক্যাম আছে কি না আছে তুমি ইজিলি ধরে ফেলতে পারবে। তাহলে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি এমন বিষয়গুলোকে নিয়ে। আমি যদি বলতে চাই, এই মুহূর্তে কোন একটা স্টককে তুমি যদি কিনেছো, সেই স্টকটার কি দেখেছি কি কিনেছো, কেন স্যার রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ডেট টু ইকুইটি রেশিও, প্রমোটার হোল্ডিং, কোনো প্লেজ আছে কিনা দেখে নেওয়া, সেলস গ্রোথ দেখবো, তাহলে তো সাফিসিয়েন্ট, এর থেকে তো বোঝা যায়। তো চলো দেখা যাক ফার্স্ট কোম্পানির দিকে, যে কোম্পানিটার কথা বলতে চলেছি, কোম্পানিটা কি নাম পরে বলছি, আগে কোম্পানি রিটার্ন অন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, সমস্ত পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো, পেন ড্রাইভের মধ্যে ডিটেলস বুঝিয়েছি। এখন এই মুহূর্তে বলতে চলে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 88%, আনবিলিভেবল। রিটার্ন অন ইকুইটি 98%, ক্যান ইউ বিলিভ ইট। সেকেন্ড ওয়ান, ডেট টু ইকুইটি রেশিও, 0.01, কোনো ঋণ নেই কোম্পানিটা, এত ভালো কোম্পানি। কোম্পানি পি, যেটা দেখে সবাই লাফালাফি করে, 1.40, যেখানে ইন্ডাস্ট্রিজ P20 বেশি, অর্থাৎ একটা অসাধারণ সুযোগ। ইন্ট্রিনসিক ভ্যালু দেখবে না, ইন্ট্রিনসিক ভ্যালুটা দেখে নাও। ইন্ট্রিনসিক ভ্যালু কত রয়েছে? ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 154, আর কোম্পানিটার কারেন্ট প্রাইস কত রয়েছে? 4 টাকা 49 পয়সা। তাহলে কি মনে হয় কোম্পানিটা সম্পর্কে? ফ্যান্টাস্টিক কোম্পানি। অ্যান্ড দ্য প্রমোটার হোল্ডিং ইজ 43.5%, তাহলে তো সোনায় সোহাগা, তাই তো? কোম্পানিটার কি নাম? মিষ্টান্ন ফুডস। একবার কোম্পানি ডিটেলস দেখে নিও। সেকেন্ড কোম্পানিটা দিকে যাবো, এই কোম্পানিটাও কিন্তু খুব সুন্দর কোম্পানি, জেম কোম্পানি বলা যেতে পারে। চলো এই কোম্পানিটা সব বোঝা যাক। কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 14, রিটার্ন অন ইকুইটি কত? 20, পি কত রয়েছে? 2.50, ওয়াও। আর ইন্ডাস্ট্রিজ পি 30.6, ফ্যান্টাস্টিক। এবার আমি সেকেন্ড জায়গায় চলে যাই, প্রমোটার হোল্ডিং, মার্চ 2024 কত ছিল? 62%। এখন কথা বলছি না, কারণ এমন জায়গায় আমরা ধরবো, সেই জায়গাটা মার্চ 24 আগে থেকে ধরে নেবো আমরা। সেই জায়গাটা যদি ঠিকঠাক মতো আগে ধরে ফেলতে পারি, তাহলে অ্যাজ ইট ইজ আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিন্তু জায়গায় চলে যেতে পারবো। বিগত সেলস গ্রোথ কত জানো? বিগত প্রথম থেকে আজ পর্যন্ত সেলস গ্রোথ 74%। নর্মালি 12, 18, 20% সেলস গ্রোথ, ফ্যান্টাস্টিক কোম্পানি। আসা যাক 5 ইয়ার্স এর সেলস গ্রোথ কত? 5 ইয়ার্স সেলস গ্রোথ 69.3%। তো বিশ্বাস করা যায়? পিইজি, প্রাইস টু আর্নিং গ্রোথ, প্যারামিটারের মধ্যে সবসময় কথাগুলো আমরা সবসময় বলি, পিইজি ভালো কিনা। পিইজি রয়েছে কত? 0.05। তার সত্ত্বেও আমরা বলতে পারি কোম্পানিটা একদম ফ্রড কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে জেনসল টেকনোলজি, জেনসল ইঞ্জিনিয়ারিং। দেখা যাক দুটো স্টককে নিয়ে, এই দুটো স্টক আলোচনা করতে চলেছি। এত সুন্দর থাকা সত্ত্বেও স্টক দুটোর আগে থেকে যদি যাচাই করা যায়, আগে যদি ধরতে পারি, পরবর্তীকালে আমরা দেখবো স্টকগুলোর কিন্তু ঋণ বাড়তে থাকছে, ডেপ্ট বাড়তে চাইছে। আচ্ছা, একটা প্রশ্ন এখানে থেকে যায় যে আপনারা তো অনেকেই রয়েছেন এখানে, আমার বহু বছর ধরেই আপনারা আমার ভিডিও দেখে চলেছেন, আজ পর্যন্ত আমি কোনোদিনও এমন কোন স্টক বলেছি যে স্টকটা চলেনি, ভবিষ্যতে নেই। এই যে আপনারা এখন এসে আমাকে জানতে চাইছেন মিষ্টান্ন ফুড সম্পর্কে কিংবা জেনসল্ট সম্পর্কে, এই যে মিষ্টান্ন ফুডস, একটা সময় তো আপনি কোনো না কোনো জায়গায় কারোর কাছে শুনেছেন। আজকে আমার মোটামুটি মোর দ্যান 500 ভিডিও কিন্তু আমার রয়ে গেছে, জাস্ট ইটস কল এ লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে অজস্র স্টককে নিয়ে আলোচনা করেছি। আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো স্টক কিন্তু এমন হয়নি যে স্টকটা ফেল করেছে। কেন?
ফান্ডামেন্টাল দেখতে হয়। কি দেখে, কাকে দেখে আমি জানি না। আপনারা এই ধরনের স্টকগুলো কিনেছিলেন, মিষ্টান্ন ফুডস কিংবা জেনসন ইঞ্জিনিয়ারিং বা আদার যে কোম্পানিগুলোর কথা বলছি। এই নিয়ে আসা যাক প্রথম পয়েন্টের দিকে। এবারে আমি টোটাল ভিডিওটা চলে আসবো এই দিক, কিছুটা চলে যাব আমি ল্যাপটপ এবং বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করব, কখনো বা ডিজাইনিং এর মধ্যে যাবো, গিয়ে ব্যাপারটা বোঝাবো। সুতরাং কখনো কোন জায়গায় কোন মুখে থাকবো আপনারা দেখে নিতে থাকবেন। চলে আসা যাক। মারাত্মক দুটো যে ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে কথা বলবো, তার প্রথম যে প্যারামিটারটা আমি দেখাতে চলেছি সেটা কিন্তু ইন্টারেস্টিং। টোটালটা আমি কনসেন্ট্রেট করছি বোর্ডের দিকে, আর আপনারা নজর রাখবেন শুধু বোর্ডের দিকে, কারণ বোর্ডে আরো অনেক কিছু বোঝানোর থাকে। ইনফ্যাক্ট আমাদের এই বোঝানোটা কিন্তু শেষ নেই। যারা প্রথম থেকে দেখছো তারা জানো, একদিন আমার এই বোর্ডটাও ছিল না প্রথমে, তো বোঝাতাম দাঁড়িয়ে বসে। তারপর একটা সময় বোর্ড এলো, এখন বোর্ড আসার পরে বোর্ডের থেকে বেটার ডিজিটাল বোর্ডের চিন্তা ভাবনা করছি। মানে এক্সপেকটেশন আমাদের সবসময়তেই কিন্তু উঁচু দিকে থাকে। আসা যাক, তো যেটা আছে সেটাকে নিয়ে খুশি থাকাটা সব থেকে বড় জিনিস, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আসা যাক, প্রথম যে ঘটনার কথা বলবো সেটা হচ্ছে সিএফও। সিএফও কথার অর্থ কি, সিএফও ব্যাপারটা বুঝবো। আর সিএফও দিয়ে, প্যাট দিয়ে কিভাবে আমরা ক্যালকুলেট করে চট করে একটা স্টক কোম্পানির ভিতরের ব্যাপারগুলো খুঁজে বের করব সেটা একটু বুঝে নেওয়া যাক। প্রথম জায়গাতে যাবো যেটা, সে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন। মানে আমরা তো নর্মালি দেখেছি সেলস বাড়িয়ে দিচ্ছে কোম্পানিগুলো, তো এমন এমন কায়দা করে সেলসটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস থেকে কতটা আমি ক্যাশ আসছে সেটা কিন্তু খুব গুরুত্ব। কোম্পানির ক্ষেত্রে যে অ্যাকচুয়াল ক্যাশ কি আছে এটা কিন্তু বোঝা যায় এই সিএফও দিয়ে। এটা দিয়ে ধরা যায় যে আপনি যে পার্টিকুলার স্টকটা ধরেছেন তার ক্যাশটা কেমন রয়েছে, তোমরা যে পার্টিকুলার স্টকটা কিনেছো তার পরিস্থিতি কেমন রয়েছে। সেকেন্ড ওয়ান জিনিসটা জানবো, সেটা হচ্ছে প্যাট। প্যাট কথার অর্থ হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। এই যে প্রফিট, এই প্রফিটের তুলনায় সিএফও কতটা, মানে ক্যাশ কতটা অরিজিনাল প্রফিটের তুলনায়, সেটা দেখে বোঝার জন্য আমরা সিএফও ডিভাইড বাই প্যাট। বোঝা গেল? এবার আসা যাক একটা এক্সাম্পল দিয়ে। এক্সাম্পল ছাড়া কোনো কিছুই বোঝা যাবে না। হঠাৎ একটা সিএফও জিনিসটা কি নিয়ে এলাম, জাস্ট ফর এক্সাম্পল এই পেনটার কথা নিয়ে বলবো। আমি একটা পেনের কথা নিয়ে বলতে চলেছি। এই যে পেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পেনটা, এই পেন যেটা রয়েছে, এই পেনটার দাম হচ্ছে 100 টাকা। ভালো কথা, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি। এইবারে এই যে একটা কোম্পানি রয়েছে XYZ, এই কোম্পানিটা পেন বিক্রি করে থাকে। তাহলে এই কোম্পানিটা কি দাঁড়ালো, 1000টা কোয়ান্টিটি সে কিন্তু সেল দেখাচ্ছে যে আমি সেল করেছি। তাহলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে দেখিয়ে দিচ্ছে 1000 কোয়ান্টিটি আমি সেল করেছি, এক একটার দাম হচ্ছে 100 টাকা। টোটাল আমি সেল করেছি, রেভিনিউ গ্রোথ আমার দেখাচ্ছে হিউজ, 1 লক্ষ টাকার আমি রেভিনিউ গ্রোথ নিয়ে আসতে পেরেছি। ভালো কথা। এবার আসছি কি প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন কথা অর্থ হচ্ছে, প্রফিট মার্জিন এখানে হচ্ছে 10%। অর্থাৎ আমি যে 100 টাকার যে পেনটা কিনেছি, আমি তাহলে 100 টাকার মধ্যে দুটো ভাগ আছে। কস্ট অফ গুড সোল্ড যেটাকে আমি বলবো, যেটা আমাকে বানাতে খরচ হয়েছে তার দাম হচ্ছে, সেটা হচ্ছে 90 টাকা। আর আমার প্রফিট আমি রেখেছি খুব সিম্পল ভাবে বোঝানোর জন্য 90 আর 10 করছি। এটার মধ্যে এবং ক্যারিং কস্ট এটসেট্রা, ডিস্ট্রিবিউশন, সেলস ডিস্ট্রিবিউশন অনেক কিছু আছে। আমি ধরে নিলাম এটা, বোঝা গেল এটা। এইবারে সবচেয়ে মজার যে জিনিস সেটা হচ্ছে এর মধ্যে থেকে প্রফিট কত। তুমি যদি প্রফিট অ্যান্ড লস যদি স্টেটমেন্ট, পিএল স্টেটমেন্ট দেখো, তাহলে সঙ্গে সঙ্গে তোমার হিসেব কিন্তু প্রফিট দেখিয়ে দেবে অ্যাজ পার 10,000, অর্থ হচ্ছে 10,000 টাকা তোমার প্রফিট হয়েছে এটা বিক্রি করে। একদম ক্লিয়ার এটা। আমি এক একটা পেনের দাম 100 টাকা করে, আমি 1000টা পেন বিক্রি করেছি বাজারে। ভালো কথা। এই 1000টা পেন বিক্রি করার জন্য আমার লাভ, টোটাল আমার বিক্রি হয়েছে কত, 1 লক্ষ টাকা। তার মধ্যে থেকে আমি প্রফিট কত করেছি, মার্জিন 10%, মানে 10,000 টাকা প্রফিট হয়ে গেছে। তাহলে আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কি দেখাচ্ছি, 10,000 প্রফিট। কিন্তু যদি আমি একটা কথা বলি, আমি বললাম এই যে 1000টা কোয়ান্টিটি তুমি বিক্রি করেছো, এই বিক্রিটা তো ভালো করে কথা, কিন্তু ক্যাশ পেয়েছি কত আর ধার দিয়েছি কত। আমি এখান থেকে 100 খানা আমি ক্যাশ বের করতে পেরেছি, অর্থাৎ এখানে আমার প্রফিটেবিলিটি অনেক কমে গেছে প্রফিটেবিলিটি। আর এখানে 900টা আমি ধারে, মানে এটা ক্রেডিটে আমি বিক্রি করেছি, মানে এর থেকে কোনো প্রফিট আসেনি।
তাহলে অরিজিনালি প্রফিট আমার কতটা আসছে, আমি শুধু ধরবো 10,000-এর উপর 10, অর্থাৎ অর্থ হচ্ছে আমার 1,000 টাকা আমি প্রফিট পেয়েছি, হিসেবে দেখাচ্ছি প্রফিট 10,000 টাকা, কিন্তু অরিজিনালি আমার প্রফিট কত, মাত্র 1,000 টাকা। তাহলে এইটা হচ্ছে আসল ঘটনা, আমাদের কাছে স্টেটমেন্টে আসছে 10,000, কিন্তু অরিজিনালি আমি দেখছি কিন্তু 1,000 টাকা। তাহলে এখানে আমি কিভাবে হিসেব করব, এখানে আমার সিএফও কত আর এখানে আমার প্যাট কত সেটা আমাকে বুঝতে হবে। এখানে সিএফও হচ্ছে, মানে আমি যদি বলি ক্যাশ ফ্রম অপারেশন থেকে, সেখানে আমার সিএফও মাত্র 1,000 টাকা আসছে। আর যেখানে আমার প্যাট কত, প্যাট কত অর্থ হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। প্রফিট আফটার ট্যাক্স মানে টোটাল আমি কত এসছে, 10,000 টাকা আমার প্রফিট দেখিয়েছি, আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমি দেখাতে পারছি প্রফিট। তাহলে প্রফিট আমি দেখাচ্ছি কত, 10,000 টাকা। তাহলে আমার এখানে হিসেব কি দাঁড়ালো, 1,000 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 100। এই 100 কথা অর্থ হচ্ছে পার্সেন্টেজে, তাহলে অর্থ হচ্ছে আমি যদি দেখাই, তাহলে আমি যদি এখানে দেখাই তাহলে 1,000 ডিভাইড বাই 10,000 ইন্টু 100, তার মানে এখানে আমাকে দেখাচ্ছে কিন্তু 10%, অর্থাৎ আমার এখানে আলটিমেটলি সত্যিকারের সিএফও বাই প্যাট হচ্ছে 10। এটার অরিজিনালি মানে যেটা হওয়া উচিত অ্যাবভ 80 অ্যান্ড অ্যাবভ, মানে অ্যাটলিস্ট 80% থাকা উচিত। 80% কম থাকা মানে তোমার ক্যাপিটাল ইরোশন হচ্ছে। মানে আমি ব্যাপারটা আরো একটু বোঝাচ্ছি, আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, আপনি প্রথম থেকে আবার আসবো। তাহলে মোটামুটি 10% আমার দেখালো, অর্থাৎ আমি যদি দেখে নিই 10,000 টাকা আমার আসা উচিত, এসছে মাত্র 1,000 টাকা, তার মানে 9,000 টাকা আসেনি। ধার করেছি এবং ধারের এদের 900 কোয়ান্টিটি 100 টাকা করে বিক্রি করেছি, 900টা পেন, সে তার টাকা এখনো আসেনি, সে বলেছে আগে বিক্রি হোক তারপরে দাদা টাকা ফেরত পাবো। তাহলে এই যে আমি 1,000 টাকা পেলাম, তাহলে আমার 9,000 টাকা আটকে গেল। এর পরের বারে আমি যখন পেন বিক্রি করতে, এবার 9,000 টাকা কম নিয়ে আমায় কাজ শুরু করতে হবে। এবারে অ্যাজ এ প্রমোটার, অ্যাজ এ মালিক আমি কি করব, তখন আমার সবচেয়ে বড় অসুবিধার সৃষ্টি হবে। আমি তখন কি করব, আমি তখন চিন্তা করব আমাকে টাকাটা জোগাড় করতে হবে। টাকাটা জোগাড় করবো কোথা থেকে, টাকা জোগাড় করতে গেলে আমাকে কি করতে হবে, আমার যে স্টেক গুলো আছে, যে শেয়ার গুলো আছে, সেগুলো বিক্রি করে দিতে হবে। 1 নাম্বার কি কি করতে হবে, 1 নাম্বার আমাকে আমার যে স্টেক আছে, স্টেক সেল করতে হবে, মানে যেটা দেখায় প্রমোটার সেল করে থাকে। 2 নম্বর আমি কি করতে পারি, আমি ঋণ নিতে পারি অন্য জায়গা থেকে, ডেপ্ট বাড়ছে। 3 নাম্বার আমি কি করতে পারি, প্লেজ করতে পারি, আমি কোনো জায়গা থেকে ধার করতে পারি, মানে আমার শেয়ার গুলো বন্ধ করে রেখে তার বদলে টাকা নিতে হবে। মোট টাকা আমার জোগাড় করতে হবে, না হলে টাকাটা এমনি আসবে না। 9,000 টাকা কমে গেল, আমার 1 লক্ষ টাকা নিয়ে কাজ শুরু করেছিলাম, যে 1 লক্ষ টাকা আমার সেল করেছি, দেখা গেল 9,000 টাকাই আমার জলে চলে গেছে, বাকি 91,000 টাকা পরের বারে আবার তার থেকে লস কোনো, আলটিমেটলি তো শুধু চলে যাচ্ছে। আমি কিন্তু এই প্লেজ সেল বা এখান থেকে ডেট ঋণ বাড়ছে এগুলো বোঝার অনেক অনেক আগে কিন্তু আমি বুঝে যাচ্ছি এখান থেকে যে এটা কিন্তু বিপদ সংকেত। অর্থাৎ আমি যেই মুহূর্তে সিএফও বাই প্যাট ক্যালকুলেট করছি, আমাকে বলে দিচ্ছে মাত্র 10%। এই 10% দেখার সঙ্গে সঙ্গে আমি কি করছি, আমি অ্যালার্ম বাজছে যে এরপরে প্রমোটার টাকা কোথা থেকে জোগাড় করবে, তাকে এই ধরনের কাজগুলো করতে হবে। আর এই কাজগুলো হওয়ার আগেই আমি এক্সিট করে যাব, কারণ আমি বুঝে যাব অনেক অনেক আগে থেকে। আমি চার্টে দেখাবো পরে যে কোন জায়গায় বোঝা উচিত ছিল, এবং যে কারণ সেই জায়গাটা যদি বুঝতে পারতো তাহলে পরে আজকে মাথায় হাত দিয়ে বসতে হতো না, তাহলে অনেক আগে থেকে সাবধান হয়ে যেত এবং সেখান থেকে এক্সিট করে যেত। যেরকম ভাবে কিন্তু ডিআইআই এক্সিট করে গেছিল, ওরা কিন্তু বুঝেছিল ক্যালকুলেশন করে। নিশ্চয়ই মনে আছে যখন জেনসল নিয়ে আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম এই কথাটা, তো সেইখানে আমি বলেছিলাম। আজকে আসা যাক সেকেন্ড পয়েন্টের দিকে। তাহলে এইটা তো বোঝা গেল। দেখি মার্চ 2024-এ, সে সময় কিন্তু মিষ্টান্ন ফুডসে কি ছিল, মিষ্টান্ন কিন্তু প্রমোটার 48% ছিল। সে সময় থেকেই কিন্তু প্রমোটাররা বেরোতে শুরু করেছিল একটু একটু করে করে, কিন্তু সেটা আমরা বুঝতে পারিনি। আমরা আরো বেশি করে কিনে কিনে 50%, 52% করে একজন কিনে রেখে দিয়েছিল। জেনসল টেকনোলজি 62.63% ছিল গত বছর, গত মার্চে। তখনই কিন্তু এই জিনিসগুলো হতে শুরু করেছিল, কেউ বোঝেনি। আস্তে আস্তে ওরা সেল করতে 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 এখন চলে 35.88%-এ। বোঝা গেছে? এইগুলো হচ্ছে সত্যিকারের মজা, ফান্ডামেন্টাল এই জায়গাতে কিন্তু ক্র্যাক করে নেবে। আসা যাক এবারে নেক্সট পয়েন্টের দিকে, রিয়েল লাইফের দিকে যাব। রিয়েল লাইফে আমরা একটা দেখবো এই ব্যাপারটাকে। প্রথম যে জায়গাটা যাবো সেটা হচ্ছে সিএফও ডিভাইডেড বাই আমরা দেখছি পিএটি, মানে প্রফিট আফটার ট্যাক্স। তাহলে সিএফও ক্যালকুলেশন কিভাবে আমরা করব, তাহলে এবার আসা যাক। সিএফও করার জন্য কি কি দেখতে হবে, সিএফও এর জন্য আমি চলতে হবে ক্যাশ প্রতি যাব, আর পিএটি কথার অর্থ হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। তাহলে আসা যাক ফার্স্টে পিএটি বের করে ফেলি আমরা। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চলে যাব। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা দেখব কি, আমরা দেখব প্রথম
সেটা হচ্ছে বিগত 5 ইয়ার্স এর আমরা নিতে থাকবো প্রফিট আফটার ট্যাক্স। প্রফিট আফটার ট্যাক্স বলতে নিচ্ছি কোনটা, নিচ্ছি আমরা নেট প্রফিটটা, মানে আফটার ট্যাক্স। সেটা কত, 346। তার মানে নিচ্ছি কি 346 প্লাস এর সঙ্গে আমরা কি যোগ করছি, 346 সঙ্গে যোগ করছি 50। কোথা থেকে 50 পেলাম, পরের বারেরটা, প্লাস কত 6, কোথায় পেলাম 6, এখানে পেয়ে গেলাম। তার সঙ্গে কত 1, তার সঙ্গে যোগ করছি 1, তার সঙ্গে যোগ করছি কত 0, তার সঙ্গে যোগ করছি 0। অর্থাৎ আমি যদি এখন দেখি তাহলে এখানে আমাকে সবটা যদি যোগ করে ফেলি তাহলে প্রফিট আফটার ট্যাক্স যেটা চলে আসছে আমার কাছে পিএটি, সেটা হচ্ছে বিগত 5 বছর যদি দেখে নিই তাহলে 5 বছরের প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 403 কোটি টাকা। বোঝা গেল, 403 crores। এবারে আমি চলে আসবো আরেকটা ইন্টারেস্টিং জায়গা, সেটা কি, সেটা হচ্ছে আমরা দেখে নেবো এবারে, সেটা হচ্ছে সিএফও। সিএফওটা কোথায় পাবো, সিএফও আমরা ক্যাশ ফ্লোতে চলে যাবো। ক্যাশ ফ্লোতে যাওয়ার পরে আমরা কি কি জিনিস দেখে নেবো, ক্যাশ ফ্লোতে বিগত 5 বছরে আমরা যোগ করে নেবো। তাহলে কি কি জিনিস পাচ্ছি আমি 5 বছরে, তাহলে প্রথম আমি কি পাচ্ছি, সিএফওতে গেলাম। সিএফওতে যাওয়ার পরে প্রথম আমি কি নিচ্ছি, সেখান থেকে আমি নিচ্ছি -54 কোটি, তার মানে হচ্ছে -54। তার সঙ্গে আমি কি করছি, -3 নিচ্ছি, তারপর নিচ্ছি -20 নিচ্ছি, তারপরে মাইনাস কি করছি 20 নেওয়ার পরে মাইনাস হচ্ছে -20 পরে -5 নিচ্ছি, এই যে 5। তারপরে কত নিচ্ছি, তারপর নিচ্ছি -18 নিচ্ছি। মানে আমি কোনটা কোনটা নিচ্ছি, আমি প্রথম নিচ্ছি কি -54, -3, -20, -5, -18। এই সব কটাকে যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলে আমি কত পাচ্ছি -100। তোমরা যোগ করে একবার দেখে নেবে, এই হিসেব করে নিজের হাতে নাতে করবে, না হলে কিন্তু কোনোদিন শেখা হবে না, এটা মনে রাখবে। তাহলে আমার যদি আমি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি 1 নাম্বার হচ্ছে আমি প্রথম হচ্ছে সিএফও নিচ্ছি আর তারপরে নিচ্ছি প্যাট নিচ্ছি। অর্থাৎ সিএফও কত পাচ্ছি আমি, সিএফও আমি ক্যালকুলেশন কত করেছি প্রথম দিকে আমি সিএফও করে নিচ্ছি, সেটা হচ্ছে -100। বোঝা গেল। আর আমি কি করছি, 403 হচ্ছে আমার সিএফও থেকে, আমি যখন এটা মাইনাস করে নিচ্ছি সেটা ডিভাইডেড বাই সিএফও ডিভাইডেড বাই হচ্ছে প্যাট আমরা কত করেছি, প্যাট আমরা করেছি 403। তার মানে -100 ডিভাইড বাই 403 যদি করি তার অ্যান্সার আসছে -24, মাইনাস ইকুয়াল টু আসছে -24.81। নিজেরা হিসেব করে দেখে নেবে। হ্যাঁ, বোঝা গেল। এই যে হয়ে গেল, এটা হয়ে গেল কিন্তু মারাত্মক নেগেটিভ ব্যাপার। অরিজিনালি অন্তত এক্ষেত্রে 80 থাকাটা বাঞ্ছনীয়, 80 to 85 থাকাটা বাঞ্ছনীয়। তাহলে এবার আসা যাক সেকেন্ড কোম্পানির দিকে। তাহলে মিষ্টান্ন দেখা হলো, মিষ্টান্ন এখন আর সেই মিষ্টান্ন নেই, এখন তেতো হয়ে গেছে, কিন্তু বহু আগে যে তেতো হয়ে ছিল সেটা তুমি টের পাওনি। যদি তুমি টেরটা পেতে তাহলে বহু আগে বেরিয়ে যেতে পারতে। তাহলে সেটা বোঝার একটা ব্যাপার জায়গা রয়ে গেল এটা। তো এটাই হলো মজা। আসা যাক সেকেন্ডটাতে। ঢোকার পরে আমরা কি কি হিসেব করব, সিম্পল, কোনো কমপ্লিকেটেড ব্যাপার নয়, ভেরি ইজি। সেটা হচ্ছে সিএফও ডিভাইড বাই প্যাট। তাহলে সিএফও আমি আবারও বলছি, সিএফও ডিভাইড বাই পিএটি। তাহলে এটা কোথা থেকে পাবো, সিএফওটা হচ্ছে ক্যাশ ফ্লো থেকে পাবো, প্যাট কোথা থেকে পাবো, আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে পাবো। প্রথমে আমি প্যাটটা দেখে নেবো, চলে আসা যাক প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমি দেখে নিচ্ছি, সেটা হচ্ছে 53, 23, আমি এগুলো যোগ করব, 11 যোগ করব, 3 যোগ করব, 2 যোগ করব। তার মানে এইগুলো আমার টোটালটা, মানে এই হয়ে গেল বিগত 5 বছরের আমার হিসেব। তাহলে 53 প্লাস 23 প্লাস 11 প্লাস 3 প্লাস 2, তাহলে এইগুলোকে আমি যদি একবারে যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে আমার, তাহলে আমার পিএটি পেয়ে যাচ্ছি, প্রফিট আফটার ট্যাক্স বিগত 5 বছর ধরে টোটাল সাম কত দাঁড়াচ্ছে, প্রফিট আমার দাঁড়াচ্ছে 92। বোঝা গেল। তাহলে প্রফিট আফটার ট্যাক্স 92 পেলাম। এবার আমি কি জিনিস দেখবো, সিএফও দেখবো। সিএফওটা কোথা থেকে পাওয়া যাবে, ক্যাশ ফ্লোতে চলে আসবো। ক্যাশ ফ্লোতে কি দেখবো, আমাদের ক্যাশ ফ্লোতে দেখে নেবো আমাদের সিএফও কত কি আছে। খুব ভালো কথা। তাহলে এবারে সিএফওর মধ্যে কোনটা কোনটা নিচ্ছি আমি এই কটাকে নিয়ে নিচ্ছি। সিএফও কি কি নিচ্ছি, 98 কে নিচ্ছি, প্লাস 115, -50, প্লাস 6, -15। তাহলে যদি -98, তার সঙ্গে আমি যোগ করছি 115, তার সঙ্গে আমি কি করছি -50, তার সঙ্গে কি করছি যোগ করছি 6, তার সঙ্গে কি করছি -15 মাইনাস করছি। তাহলে এই যোগ বিয়োগ করে টোটাল অ্যামাউন্ট যেটা আমার কাছে দাঁড়াবে সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি এই মুহূর্তে বলবো সিএফও। সিএফও কত দাঁড়াচ্ছে, সিএফও হচ্ছে -42। নিজের একবার করে দেখে নেবে,
একদম ক্লিয়ার হবে, যতক্ষণ নিজেরা না করে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমি যদি কি বলবো, আমি সিএফও কত, সিএফও হচ্ছে 42 মাইনাস, আর প্যাট কত, প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 92। তাহলে আমি যদি এর ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে, -45 মোটামুটি 45% মোটামুটি দাঁড়াচ্ছে, নিজেরা হিসাব করে দেখে নেবে, একদম 45%। এটা হচ্ছে -45 নট 45, এটাও কিন্তু একেবারেই হয়নি কাছাকাছি, অর্থাৎ 80 বা 85% পজিটিভ থাকার কথা, সেটা কিন্তু নেগেটিভ, মানে ক্যাপিটাল ইরোশন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে প্রফিটটা কমে যাচ্ছে, এটা আমি হাতে কলমে দেখাচ্ছিলাম। চলো দেখা যাক এবারে নেক্সট পার্ট, সেকেন্ড পয়েন্টের দিকে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেসব পয়েন্টগুলো দেখাচ্ছি না, তোরা বা তোমরা যারা রয়েছো তারা কিন্তু নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। এটা প্র্যাকটিস না হলে আজকে শেষ। যেটা দেখলে এরকম কত মাথা থেকে বেরিয়ে গেছে, অজস্র ভালো ভালো ভিডিওগুলোকে যদি একটু মনোযোগ নিয়ে কেউ, মানে অন্তত একজনও কেউ দেখতো এইগুলো ভিডিওগুলো একটুখানি, তাহলে পর ওদের আফসোস করতে হতো না। যদি কখনো কোনোদিনও মনে হয় বিগত 500 খানার বেশি, 511টা ভিডিও, মানে তোমাদেরকে খুলে বলা ভালো, কিছু জায়গাতে উনি আমার প্রথম দিকে 70-80টা ভিডিও মুছে দিয়েছিল, তারপর দেখলো থামাতে পারছে না, পরবর্তীকালে ডিমনিটাইজেশন করে দেওয়া হলো। ডিমনিটাইজেশন করে দিয়েও সেখানেও শান্তি হলো না, দেখলো তাতেও থামানো যাচ্ছে না। তো তার পরবর্তীকালে কিছুটা মনিটাইজেশন করলো, কিছুদিনের জন্য সুযোগ দিল, দিয়ে আবার দিন 20 পরে আবার ডিমনিটাইজ করে দিল ওই চ্যানেলটা। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট হলো, যেটা আমি ওই চ্যানেলের সমস্ত কথাই বলছি, বেস্ট ইনভেস্টর ওই চ্যানেলের কথা নিয়ে বলছি, এবং তারপরে এমন ধরনের কন্ডিশন দিল, একদিকে রয়ে গেল 550 ভিডিও, কাছাকাছি 520টার মতো ভিডিও, অন্যদিকে আমার মনিটাইজেশন, মানে যদি আমি 550 ভিডিও মুছে দিই তাহলে আগামীকাল থেকে মনিটাইজেশন অন হয়ে যাবে এবং আমার অর্থের অভাব আর থাকবে না, এবং ইউটিউব আমাকে কন্টিনিউ পয়সা দিয়ে যাবে। অপরপক্ষে যদি আমি একটি ভিডিওকে না মুছি, তাহলে যে কোনো দিনও জীবনে আমি মনিটাইজড হব না, অর্থাৎ ইউটিউব থেকে 1 টাকা পাবো না। তাহলে আমার কাছে দুটো অপশন রইল, একদিকে টাকা, আরেকদিকে 550 গুরুত্বপূর্ণ ভিডিও, যেগুলো তোমার, তোদের এবং আপনাদের দেখা জরুরি। তো আমি দ্বিতীয়টা চুজ করে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে ভিডিওগুলো জরুরি, ভিডিওগুলোর জন্য আমার থাকা, মনিটাইজেশনের জন্য আমার থাকা না। মনিটাইজেশন চিন্তা ভাবনা করলে অনেক কিছু করতে পারতাম, আমি চাই বাকি টাইম জুড়ে টোটালটাই যেন ভিডিওগুলো অক্ষত থাকে। আমি সব ওই চ্যানেলের কথা নিয়ে বলছি, এই চ্যানেলের তৈরি বেসিক্যালি কিন্তু ওই চ্যানেলের থেকেই, মানে ওই চ্যানেলে আটকানোর পরে এই চ্যানেল কন্টিনিউ যেমন চলছে, মাঝে মাঝে ভিডিও আনবো, কিন্তু কনসেন্ট্রেশন সবটাই ওই চ্যানেলের দিকে। ওইখানে আমি সমস্ত কিছু হাতে ধরে বলে গেছি, লিখিয়ে গেছি, বুঝিয়ে গেছি। আজ যেটা বললাম দেখতে চাই সেগুলো যেন তোমাদের পোর্টফোলিও গুলো খুলে নিজেরা স্ক্যানার দিয়ে দেখো। চলে আসা যাক সেকেন্ডটার দিকে, সময় কম বলে সেকেন্ড যে পয়েন্টটার দিকে বলবো, সেটা বলার আগে একটা কথা শুধু বলা দরকার, সেটা হচ্ছে প্রথম যেটা বললাম সিএফও বাই প্যাট, অর্থাৎ আমি যেটা প্রথমে বলেছি সিএফও বাই প্রফিট আফটার ট্যাক্স। তো এই সিএফও আমি দেখে বুঝতে পারছি এই মুহূর্তে ক্যাশ ফ্রম অপারেশন থেকে আমি কি পাচ্ছি না পাচ্ছি, তার তুলনায় আমার এই মুহূর্তে প্রফিট কি দেখে বের করছি। কিন্তু এখানে একটা ছোট ছোট লুপ হোলস থেকে যায়, মারাত্মক যারা ম্যানেজমেন্টের টপ থাকে তারা এটাকে বাইপাস করতে পারে, মানে এটাকে কিন্তু বাইপাস করা যায়, এটা কিন্তু বাইপাস করা যায়। কিন্তু সেকেন্ড যে কথাটা আমি বলবো এখন, এটাকে বাইপাস করা ইম্পসিবল, অসম্ভব, মানে একটা দুর্গের মতো, যেখানে ভেঙে ভেতরে ঢোকা আর যাবে না, মানে একদম উপরে একে ফিল্টার করে দেওয়া। যদি ফিল্টার থেকে বেরোতে পারে কোনো রকম ভাবে, সেকেন্ড লেভেলে যেখানে গিয়ে আটকাবো সেটা থেকে আর বেরোতে পারবে না, অর্থাৎ সেখানে গিয়ে ওর যদি সব ঠিক থাকে আরামসে বেরোবে, আর যদি কোথাও কোনো আটকে থাকে এইখানেই পুরো থেমে যাবে। এটা খুব ইন্টারেস্টিং। তাহলে আসা যাক সেকেন্ডের দিকে। সেকেন্ড যে 2 নম্বরটা আমি বলবো সেটা হচ্ছে সিএফও তো নিচ্ছি আমি, তার সঙ্গে এবিটা ডি নিচ্ছি। এবিটা ডি আর সিএফও কেন? সিএফও তো আমি বুঝে গেছি, আগেই বলেছি এই মুহূর্তে আমার কাছে কি পরিমাণ ক্যাশ, অ্যাকচুয়াল ক্যাশ রয়েছে, মানে একটুখানি আবার বলবো, সব বোঝাতে যাচ্ছি, সময় একটু লাগছে, বোঝাচ্ছি। তোমার সিম্পল পানের দোকান দিয়ে বসেছো, বেশ সিম্পল, ভালো কথা। এবারে তুমি যে বিক্রি করছো, তোমার আসল বিক্রি হচ্ছে না, লোককে তুমি ঠকাচ্ছ, এটা কি করে ধরা যাবে? সাপোজ জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, পান বিক্রি হচ্ছে না, যেটা আসল দরকার পান, তুমি কি করছো, পানের দোকানে যে সমস্ত ফ্রিজ রাখা আছে, ভিতরে যে সমস্ত বক্স গুলো রাখা আছে, কিংবা যখন তুমি এককালে যখন দোকানটা 20 বছর ধরে চলছিল, কিছু কিছু ব্যাংকে ফিক্সড করে রেখেছো, সেগুলো পানের দোকানটার নামে করে রেখেছো, কিংবা কোন মনে করো না পানের যে বড় পিছন দিকে যে বড় জায়গাটা আছে, এইটা তো দোকান, এই দোকানটা এত বড়,
তুমি এই এই জায়গাটার মধ্যে পান দিয়ে বসে আছো, আর এই যে পেছনের দিকে যে ঘরগুলো রয়েছে এইগুলো তুমি ভাড়া দিয়ে দিয়েছো। ভাড়া থেকে তোমার ইনকাম যেগুলো হচ্ছে তুমি বলে দিচ্ছ সেগুলো সবই আমার কোম্পানি মানে পানের থেকে বিক্রি। ফলে ডাইরেক্ট যদি দূর থেকে কেউ দেখে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখে, ব্যালেন্স শিট দেখে, সে নাচবে যে আরে পান থেকে আমার কত লাভ হচ্ছে। বেসিক্যালি পানের থেকে আমার লাভই হচ্ছে না। কেন লাভ হচ্ছে না? আমাদের যদি সেখানে কোনো একটা সাপোজ জাস্ট এক্সাম্পল কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়, আরো সহজ, জাস্ট ফর এক্সাম্পল পেন, আরো ভালোভাবে বোঝানো যাবে। পেন, জাস্ট এই মনে করে একটা পেন, এই যে পেনের কারখানা রয়েছে, এখানে কি করেছো তুমি, ইন্টারেস্টিং কাজ, পেনটা তুমি বিক্রি করবে। এবার পেন যখন তুমি বিক্রি করছো, পেনের যে প্ল্যান্ট মেশিনারি যেগুলো পেন তৈরি হচ্ছে, পেন বিক্রি হচ্ছে না, কিন্তু তুমি তোমার যে বিক্রি করে ফেলছো বড় বড় প্ল্যান্ট গুলো ছিল পেন তৈরি করার জন্য, আদার্স যেগুলো, কিংবা বড় ঘর ভাড়া দিয়ে দিয়েছো অন্যদেরকে, তার থেকে ইনকাম আসছে, সেগুলোকে তুমি দেখিয়ে দিচ্ছ পেন বিক্রিতে। ফলে সবাই ভাবছে পেন বিক্রি হচ্ছে, অরিজিনালি কোনো পেন বিক্রি হচ্ছে না। দূর থেকে দেখে সেলস গ্রোথ, তুমি জেনসলের সেলস গ্রোথ যদি দেখো, দুর্দান্ত সেলস গ্রোথ রয়েছে, অ্যাপ্রক্সিমেট 74.2% সেলস গ্রোথ, যে কেউ দেখে লাফাবে। ইনফ্যাক্ট আমরা যদি মিষ্টান্নও দেখি, সেখানেও সেলস গ্রোথ ফ্যান্টাস্টিক দিচ্ছে, কিন্তু অরিজিনালি সেগুলো কিচ্ছু হচ্ছে না। এবিটা দিয়ে দিয়ে ইজি তোমার ধরা যাবে যে এই মুহূর্তে তুমি কিভাবে কি করছো না কি করছো। এবিটা দিয়ে যদি আমি দেখি, তাহলে তুমি এমন ধরনের অবস্থা, তার মানে তুমি এরকম ধরনের হচ্ছে, এইখান থেকে যেগুলো আসছে, যেরকম মনে করো তুমি ওখানে ঘর ভাড়া দিয়েছো, সেখান থেকে রেন্ট থেকে তোমার যে ইনকাম হচ্ছে, কিংবা তোমার ওখান থেকে যে কোনো জায়গায় তুমি একটা প্ল্যান্টকে বিক্রি করে দিয়েছো, প্ল্যান্ট সেল করেছো, সেখান থেকে কোনো ইনকাম হচ্ছে, কোনো ইনভেস্টমেন্ট রাখা ছিল তার ডিভিডেন্ড পেয়েছো, সেটাকে দেখিয়ে দিচ্ছ কোম্পানি ক্ষেত্রে, কিংবা তুমি মনে করো কোনো রকম ভাবে এক্সট্রা কোনো এক্সেপশনাল আইটেম তুমি সেল করেছো, এক্সেপশনাল কোনো আইটেম রয়েছে সেগুলোকে তুমি সেল করছো। তাহলে এইগুলোকে তুমি যদি দেখিয়ে দাও যে কোম্পানিটা পেনের কারখানাতে, তাহলে আলটিমেটলি তোমার কি হবে, বাইরে থেকে তো বোঝা যাবে না, কিন্তু এই এবিটা দিয়ে দেখে কিন্তু আমরা অ্যাকচুয়াল জায়গাটা ধরতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে আমরা সিএফও ডিভাইড বাই এবিটা ডিএ এটা দিয়ে কিন্তু ক্যাচ করে নিতে পারবো যে অরিজিনালি কি করছে না করছে। আসা যাক কোম্পানি দুটো থেকে হাতে কলমে আমরা দেখবো কোম্পানি দুটোর ক্ষেত্রে, এই ক্ষেত্রে এই ব্যাপারটা থেকে ধরা যাচ্ছে কি ধরা যাচ্ছে না। এরপরে যে সেকেন্ড ব্রহ্মাস্ত্র কথা বলবো সেটা কি আছে, সেটা হচ্ছে আমাদের সিএফও, অর্থাৎ সিএফও ডিভাইডেড বাই এবিটা ডি। এবিটা ডি এমনই জিনিস, সেটা থেকে আর বেরোনোর উপায় নেই। অর্থাৎ যত রকম ভাবে চেষ্টা করুক না কেন, এই বস্তু থেকে বেরোতে পারবে না। এক্সাক্ট আমার বিজনেস থেকে অ্যাকচুয়াল কতটা মানে প্রফিট আসছে আমি সেটা দেখবো, আমার আশেপাশে গুলো দেখবো না। তাহলে এটা দিয়ে যদি আমি হিসেবটা করার চেষ্টা করি, তাহলে কিরকম হিসেব দাঁড়াবে। আমি প্রথম আসা যাক জেনসল ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু করব। আমরা জেনসল ইঞ্জিনিয়ারিং এর সিএফও আমরা আগে হিসাব করে নিয়েছি, আমাদের কত দেখাচ্ছিল -42। একবার দেখে নেবে, এই কাজ পর্যন্ত করে নেওয়া। এবার আমি কি নেবো, এবার আমি নেবো এবিটা ডি। এবিটা ডি কোথা থেকে পাওয়া যায়, এবিটা ডি পাওয়া যায় আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে যাবো, সেটা কি নেবো, প্রফিট অ্যান্ড লস থেকে নেবো অপারেটিং প্রফিটকে। এই যে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছ, এখান থেকে বিগত 5 বছরের সমস্ত অপারেটিং প্রফিট গুলোকে আমরা একসঙ্গে যোগ করে নেবো। অর্থাৎ 230 প্লাস 78 প্লাস 19 প্লাস 6 প্লাস 4, মানে একদম আমাকে হিসেব করে বুঝিয়ে দেবে। এইগুলোকে যদি তুমি একসঙ্গে যোগ করো, তাহলে তুমি কত পেতে পারো। তাহলে টোটালটা তোমার দাঁড়াবে 337, 337। বোঝা গেল এটা? তাহলে 337 তোমার এটা কি দাঁড়ালো, এবিটা ডি বোঝা গেল। তার মানে তুমি যদি হিসেব করো, তোমার এখানে সিএফও যদি দাঁড়াও, সিএফও ডিভাইডেড বাই এবিটা ডি যদি তুমি হিসেব করো, এবিটা ডি, তাহলে পর তোমার হিসেবটা দাঁড়াবে, সিএফও তোমরা জেনে গেছি -42, আর এখান থেকে আমরা কি জানতে পারছি, 337, 337। অর্থাৎ এবারে আমি যদি হিসেবটা করি, তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে -42 ডিভাইডেড বাই 337 ইকুয়াল টু -12%, -12% এটার হিসেব। এবার এটার অ্যাকচুয়াল মানে স্ট্যান্ডার্ড কত, এর যদি স্ট্যান্ডার্ড হিসেব করা যায়, এর স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেব দাঁড়াচ্ছে 65%। এই 65% হচ্ছে তোমাকে মিনিমাম অ্যাকচুয়াল জায়গায়, মিনিমাম না হলো একটা অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড হচ্ছে 65%। এর থেকে যদি কমে যায়, তাহলে তুমি মনে করবে এটা কিন্তু একটা নেগেটিভ দিকে ট্রেন্ড হয়েছে, সুতরাং সাবধান হয়ে যাবে। তা কি করে বুঝবো সাবধান হওয়ার জায়গাটা? বেশ ভালো কথা। এবার আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। আমি যেটা বলতে চলেছি জেনসলের কথাই। চলো জেনসলে আমি চার্টে চলে আসছি। চার্টে দেখো, আমি এখানে চার্ট নিচ্ছি, 3 বছরের চার্ট নিয়ে নিলাম। 3 বছরের চার্টে আমি যখন এরকম জায়গাতে আছি,
এই জায়গাতে আমি আছি, আমি এখন কোথায় আছি, ফেব্রুয়ারি মাস, তাহলে আমি 23শে ফেব্রুয়ারিতে বসে আছি। আরেকটু পরের দিকে নামছি, এটা হলো 22শে মার্চ, অর্থাৎ এই 22শে মার্চ বা আগে পরে আমি কিন্তু বুঝতে পারছি এই যে এপ্রিলের আগে মানে মার্চে আমি বুঝে যাচ্ছি আমার রিপোর্ট থেকে যে আমার এই মুহূর্তে কি অবস্থা দাঁড়িয়ে আছে। আমি যখন গত বছরের হিসেব করছি ক্যাশ ফ্লোটা, আমি কিন্তু মার্চ 24 পর্যন্ত নিচ্ছি, আমি কিন্তু 25-এ আসিনি। আমার 24-এই আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার ক্যাশ ফ্লোর সিচুয়েশন কি। এবং যখনই আমি এইখানে ধরতে পেরে যাচ্ছি যে জিনিসটা হয়েছে কি, শেষের দিকে কি, যখন প্রমোটার ছিল, লক্ষ্য করে দেখবে প্রমোটারটা কিন্তু এদের কিন্তু প্রমোটার এই যে ডিসেম্বর যদি দেখি আমি, বা আমি যদি মার্চে দেখি 62% প্রমোটার তখনও ছিল, জুনেও কিন্তু 62% ছিল। এই জায়গাতেও আমরা যদি ধরতে পারতাম, যদি এই জায়গাতেও আমরা এই ক্যালকুলেশন গুলো জানতাম, বা এই দুটো সিএফও এবিটাডি বা সিএফও প্যাট, তাহলে কিন্তু অনেক আগে আমরা সাবধান হতে পারতাম, অনেক আগে আমরা এক্সিট করতে পারতাম। মানে অ্যাপ্রক্সিমেট চার্টের আমি মোটামুটি এইরকম জায়গাতে কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারতে অ্যাট ইজ। যে জিনিসটা তোমরা করোনি বা এই জিনিসটা না জানার জন্য তোমরা যে জিনিসটা ভুল করেছো, যদি এরকম জায়গাতেও বেরিয়ে যেতে পারতে 1000-এর কাছাকাছি 938-এ বেরিয়ে যেতে পারতে, সেটা গিয়ে এখন কোথায় চলে গেছে দেখে বুঝতে পারছো, 117 টাকা চলে গেছে। আসা যাক সেকেন্ডটার দিকে, ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমরা যাব, সেটা হচ্ছে মিষ্টান্ন। একইভাবে আবার হাতে কলমে দেখাতে চলেছি, সেটা কি দেখাতে চলেছি, সিএফও ডিভাইডেড বাই এবিটাডি। এখানেও আমি দেখিয়ে দেবো চার্টে যে কোন জায়গায় তোমরা ভুল করেছিল, এবং সেই জায়গাগুলো ঠিকঠাক করতে পারতে, জানতে আগে থেকে এই নিয়মটা, তাহলে কিন্তু এত বড় বিপদটা হতো না, অনেক আগে এক্সিট করে দিতে পারতে নিজেরাই। অন্যের উপরে ভরসা করার বিপদটা বুঝতে পারছো তো? এমন অনেকে আছে সেই সময় দিয়ে তোমাদেরকে এই স্টকগুলোর নাম মিষ্টান্ন বহুবার বলেছিল। যখন আমি এলটি ফুডস এর কথা বলেছি, যখন আমি বারংবার কেবিআর এর কথা বলেছি, এলটি ফুডস তো বহুবার বলেছি, এলটি ফুডস এর দাম বেশি ছিল কিন্তু মিষ্টান্নর দাম অনেক কম ছিল। মিষ্টান্নর কাজ কিন্তু একই ধরনের কাজ করে, ওই ম্যানুফ্যাকচারিং প্রসেসিং রাইস হুইট সেম এজ এলটি ফুডস এর মতো, কিন্তু এলটি ফুডস ইজ এলটি ফুডস, মিষ্টান্ন ইজ মিষ্টান্ন, দুটোর মধ্যে এক করলে হবে না। অনেকে যারা বলেছে তারা বলছে কম পয়সায় এর থেকে সস্তা পাওয়া যাবে না, 4 টাকা এখন আছে, তখন এটার দাম আরেকটু বেশি ছিল, চার্টে গেলে বুঝতে পারা যাবে, তখন এটার দাম ছিল 18 টাকা 20 টাকা এমন ধরনের, আরেকটু বেশি যাবে। আমি মোটামুটি 3 বছরের চার্ট দেখাবো, কারণ আমি বহুদিন ধরেই বলে আসছি। মোটামুটি তাদের এখানে ছিল 13 টাকা 14 টাকা 15 টাকা এরকম জায়গা সব ছিল, 8 টাকা 10 টাকাতে। তখন তারা ভাবা হয়েছিল, বলা হয়েছিল যে এটা এরপরে গিয়ে 80 টাকা, তারপরে 800 টাকা চলে যাবে, সুতরাং এইগুলো নেওয়া ভালো। যাক, সে অতীতের কথা। এখন আসা যাক যে কথা, এই জিনিসগুলো জানা থাকলে তোমরা এরকম বিপদে পড়তে না, বা আপনারা এরকম পড়তেন না বিপদে। আজ পর্যন্ত আমি যতগুলো বলেছি, মানে এটা বড় কথা নয়, কিন্তু একবার দেখে নেবেন না, আজ পর্যন্ত যত স্টকগুলো বলেছি, একটা স্টক অন্তত আমাকে দেখিয়ে বলুন যে স্টকটা এই অবস্থাতে পড়ে গেছে, বা এমন পড়ে গেছে মানে ফান্ডামেন্টালি ভেরি খারাপ, মানে এই অবস্থায়। এখানে তো আমরা জানি এর মধ্যে কতগুলো মিষ্টান্নকে সেবি থেকে কত বড় বড় অর্ডার দিয়ে দিয়েছে, যার ফলে মিষ্টান্নের অবস্থা খুবই খারাপ। জেনসলের অবস্থা তো সকলেই জানো, যে কিভাবে প্রমোটার, অসৎ প্রমোটার সব খোকলা করে দিয়েছে, কিভাবে থার্ড পার্টি প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্ত টাকাগুলোকে অন্যদিকে বাইপাস করেছে, নিজেদের কেনাকাটা সব করেছে, আইআরডিএ থেকে প্রচুর পরিমাণে লোন নিয়ে চালিয়ে দিয়েছে অন্যদিকে। এইগুলো জানা যায় আগে থেকে। একটুখানি শুধু ধৈর্য ধরে বিষয়গুলো যেগুলো বলি একটু বোঝার চেষ্টা করা, একটু ধৈর্য ধরে, আর কিছু না। যদি একবার ধৈর্য ধরে একটু বোঝা যায়, তাহলে অন্তত, যদি আমি বললাম সিএফও কি বুঝলে না, আবার 2বার 3বার 4বার ভিডিওটা দেখলে বোঝা গেল না, কমেন্ট করলে, আবার নয় দেখলে, একটা সময় সিএফও কি ব্যাপারটা ক্লিয়ার হবেই হবে। যদি এটা ক্লিয়ার হয়ে যায়, নিজেরই তো সুবিধা। আজ বাদে কাল নিজে যখন 2 টাকা হাতে এলো, নিজে ইনভেস্ট করলেন, তখন তো এটুকু মনে হবে যে দেখি না, আমি যে স্যার বলেছিল বা লোকটা বলেছিল ঠিক বলেছে না ভুল বলেছে, একবার দেখিনি। যদি ভুল হয় 2টো গালাগালি দিয়ে ছেড়ে দিলাম, আর যদি ঠিক হয় ধন্যবাদ দেওয়া দরকার নেই, ঠিক আছে, নিজের মতো চললাম, কোথাও কোনো অসুবিধা নেই। আসা যাক রিয়েল ভ্যালু। আমি এর কাছে কি জিনিস দেখতে চলেছি, আমি দেখতে চলেছি সিএফও, আর তার সঙ্গে কি দেখবো, এবিটাডি আমি দেখতে চলেছি। বেশ, খুব ভালো কথা। তাহলে আমি কি জিনিস বুঝবো, তাহলে বুঝলে আমি ঠিক জায়গা মতো বেরোতে পারতাম, এটা হচ্ছে বাংলা কথা। তাহলে এবার আমি কি থেকে বুঝবো, প্রথমে চলে যাবো প্যাট মানে এবিটাডি কোথা থেকে পাবো, এবিটাডি প্রফিট অ্যান্ড লস থেকে পাবো। প্রফিট অ্যান্ড লসে কি দেখে পাবো, প্রফিট অ্যান্ড লসের মধ্যে আমাকে কিন্তু দেখে নিতে হবে, সেটা হচ্ছে এই মুহূর্তে অপারেটিং প্রফিট মানে ধরে নাও মোটামুটি এটাই আমাদের এই মুহূর্তে এবিটাডি।
এবিডিটি আরো অনেক গল্প রয়েছে, আমি জাস্ট ধরে নিচ্ছি কাছাকাছির মধ্যে 359, আমাদের সুবিধার জন্য 359, 83, 14, 7, 2, 1 2 3 4 5 5 বছরে আমি মোটামুটি টোটাল করে নিচ্ছি। তাহলে টোটাল করলে কি পেয়ে পাচ্ছি, এবিটাডি কে তুমি যদি টোটাল করো নিজেরা ক্যালকুলেশন করে দেখে নেবে, আমি ক্যালকুলেশন করেছি, করার পরে আমার ক্যালকুলেটেড অ্যামাউন্ট বেরিয়ে গেছে 465 কোটি, 465 ক্রোর্স। তাহলে বোঝা গেল 465 ক্রোর্স হচ্ছে এই মুহূর্তে এবিটাডি। আর সিএফও কি, সিএফও আমি আগে ক্যালকুলেশন করেছি -100 হয়েছে। যদি আবার জানতে চাও আবার বোঝাতে চলেছি, যদি দেখতে চাও চলে আসো এখানে, ক্যাশ ফ্লোতে যাচ্ছি, ক্যাশ ফ্লোর মধ্যে যোগ করতে থাকো 54, তার সঙ্গে যোগ করতে থাকো কত 3, তারপরে -30 মানে -54, -3, -20, -5, -18, এগুলোকে যোগ করো তো একসঙ্গে, চলে আসবে -100। তাহলে আমি কি করতে চলেছি এখন, আমি এখানে সিম্পল একটা ক্যালকুলেশন করতে চলেছি। সেই ক্যালকুলেশনটা কি আছে, সিএফও ডিভাইডেড বাই এবিটাডি, তার মানে এবিটাডি। তাহলে আমি হিসাবটা যদি করি, সিএফও কত, সিএফও এখানে আমার কত দাঁড়াচ্ছে -100, আর আমার এবিটাডি কত দাঁড়াচ্ছে, এবিটাডি আমার কত দাঁড়াচ্ছে -465 কোটি, সরি 465 কোটি। তাহলে আমার কি হিসাবটা দাঁড়ালো, তাহলে দাঁড়ালো -100 যদি করি, -100 ডিভাইডেড বাই 465 ইকুয়াল টু যদি করি তাহলে দেখা যাচ্ছে -21.5। এইটা হচ্ছে আমাদের মিষ্টান্নর এই মুহূর্তে সিচুয়েশন। তাহলে বোঝা গেল কি এটা যে -21, এটা কত হওয়া উচিত ছিল আমি একটু আগেই বলেছি, আবারও বলছি 65% হওয়াটা ভীষণভাবে জরুরি ছিল, এইটা কিন্তু দরকার। তো বোঝা গেল এটা। তাহলে এই জিনিসটা দেখে আমরা মোটামুটি কিন্তু একটা গেস করে নিতে পারবো, ধরে নিতে পারবো যে এইখানে এই অবস্থা হবে। চলো, আজকে ইন্টারেস্টিং ভিডিওটা আমাদের শেষ পর্বে চলে এসেছি, তোমাদের কেমন লাগলো জানাবে। আর সব থেকে বড় কাজ যেটা আপনাদের করার কথা, তোদের করার কথা, সেটা হচ্ছে ভালো করে এগুলো পড়া, দেখা, বোঝা। আমার তো কাজ শেষ হয়ে যাবে 8 ঘন্টার মধ্যে কাজ শেষ, কিন্তু তারপরে যেটা পড়ে থাকলো সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো আসল কাজ। এগুলো তো শেষ হয়ে গেল, তারপরে আবার বারংবার সেই একই ভুল যেন সেইগুলো পুনরাবৃত্তি না হয়, সেগুলো নিজেকে শেখা। এই ভিডিও বা এই চ্যানেলটা কিন্তু তেমন চ্যানেল নয় যে কয়েকটা নাম দেখিয়ে চলে যাওয়া, চ্যানেলটা হচ্ছে শেখানোর জন্য, বোঝানোর জন্য, বোঝার জন্য।